Hi, my name is Amir Hamza Jihan and আমি আছি এইচআরডিআইতে। সো আপনারা অনেকে জানেন যে আমরা 2026 সালে আবারও ট্যাফ টিচিং অ্যাপ্রেন্টিস ফেলোশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ দুটো প্রোগ্রাম একসাথে লঞ্চ করেছি। তো আজকে আমরা এখানে বসেছি আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু ট্যাফ ফেলো এবং অ্যাডমিন অ্যাপ্রেন্টিস ফেলোদের নিয়ে। আমরা নেক্সট কিছুক্ষণ কথা বলবো আমাদের ফেলোশিপ জার্নি, চ্যালেঞ্জেস, লার্নিং এরিয়া এবং নেক্সট অপরচুনিটিস নিয়ে। তো আমাদের সাথে আছেন আজকে আমাদের তিনজন ট্যাফ ফেলো। একজন এসছেন আমাদের উমায়দ হাসান স্যার, সো হি ইজ ফ্রম 2021 সালের ফেলো। আমাদের আর সাথে আছেন বিপ্লব হোসেন স্যার, সো হি ইজ ফ্রম 2023 ফেলো। এবং আমাদের সাথে আছে সুবর্ণা আক্তার লিজা ম্যাডাম, সো উনিও এসছেন 2023 সাল থেকে। এবং আমাদের সাথে আরেকজন অ্যাপ্রেন্টিস ফেলোশিপ থেকে এসছেন 2024 সাল থেকে, এবং উনি এসছেন 2024 একজন ফেলো ফারজানা আক্তার রিয়া ম্যাম। সো আমরা সব কিছু নিয়ে কথা বলবো, বাট বিফোর দ্যাট আমরা আপনার সাথে একটা ছোট আইস ব্রেকিং করতে চাই। আপনার এখান থেকে অনেকগুলো কার্ড আছে, আপনি একটা কার্ড জাস্ট পিক করবেন একটু, টেক ওয়ান এনি অফ দিস কার্ড। অ্যান্ড আমার মনে হয় যে আপনারা কিছু কোশ্চেন পেয়ে গেছেন, সো হু ওয়ান্ট টু অ্যান্সার ফার্স্ট? My question is, as a child, what rules were made to be broken? আমি বলবো যদি মাগরিবের এই আজানটা একটু পরে হইতো, যদি খেলাধুলা বন্ধ না হতো, এটা মনে হয় সবচেয়ে ভালো হতো। ইন্টারেস্টিং। তো সময় একটা কনফ্লিক্ট চলতো না যে মাগরিবের নামাজটা পড়তে যাবো নাকি দুইবার ব্যাটটা একটু বেশি করবো? বাসায় একটা প্রেশার, ওটাই মানে দুইটার ওকে, মা গ্রেট হয়তো বা বকবে। গ্রেট। স্যার আপনারটা শুনতে পারি আমরা একটু? আমি যে কার্ডটা পাইছি এখানে আছে হোয়াট হ্যাভ ইউ লার্ন অ্যাবাউট লাভ। লাভের ব্যাপারে আসলে কি বলা, লাভ হচ্ছে কেয়ারিং, লাভ হচ্ছে মানুষ কিভাবে পৃথিবীটা দেখে, এটার একটা ইম্প্যাক্ট, কত ভালোভাবে সে ভালোবাসা ছড়াই দিতে পারে এবং কত ভালোভাবে সে আসলে গ্রহণ করতে পারে। তো এটাই আমার কাছে আসলে আমি মনে হয় লাভ সম্পর্কে। নাইস। এবং আমি প্রিটি শিওর যে আপনার স্টুডেন্টদের সাথেও একটা লাভেবল রিলেশনশিপ ইন টার্মস অফ টিচার স্টুডেন্টের আমরা রিলেশনশিপটা যেটা বলতেছি। জি, অ্যামেজিং। ম্যাডাম আপনার কাছে শুনতে পারি আপনি কি পেয়েছেন? Sure, আমার কার্ডে আছে What's your secret success strategy? So, well, I never stop trying to achieve my goal. অনেক সময় এরকম হয় যে আমি একটা কাজ করতে যাচ্ছি বা চাচ্ছি, ওটা হচ্ছে না। ব্রোকেন যে আমি হই না, ইটস নট লাইক দ্যাট, আমিও ব্রোকেন ফিল করি, কিন্তু হচ্ছে আবার দ্বিগুণ উদ্যমে আমি আবার ওই কাজটা করার জন্য এগিয়ে যাই। সো দ্যাটস দ্য সিক্রেট অফ মাই সাকসেস। থ্যাংক ইউ রিয়া ম্যাম। অ্যান্ড আমরা লিজা ম্যাডামের কাছে শুনতে পারি। টপিকটা হচ্ছে হোয়াট কমপ্লিমেন্ট ডু ইউ স্ট্রাগল টু বি। মাইকটা কাছে। যেহেতু হচ্ছে আমি ট্যাফের প্রোগ্রামে আছি, সো আমি ওই টাইম পিরিয়ডের কথাই বলতেছি। তো ওই সময় আসলে আমি একজন ট্যাফ, এই কমপ্লিমেন্টটাই হচ্ছে আমার জন্য বেস্ট ছিল, টু স্ট্রাগল টু বিলিভ। গ্রেট। সো দ্যাটস আমাদের একটা আইস ব্রেকিং ছিল। আই লাভ ইট যে আপনারা খুব এনথুজিয়াস্টিকলি পার্টিসিপেট করছেন, এনার্জি ইজ প্রিটি গুড। সো নেক্সট আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং প্রথমে আই থিঙ্ক বিপ্লব স্যারের কাছে আমি শুনতে চাইবো যে আপনারা যখন ট্যাফে জয়েন করলেন, অ্যান্ড দ্যাটস অ্যান 1 year জার্নি, 1 বছর আপনারা ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রামের মধ্যে দিয়ে গেছেন, সিলেকশন প্রসেসটা অনেক রিগোরাস ছিল। আপনার কাছে কি এরকম কোনো মনে হয়েছে কিনা যে ইউনিভার্সিটিতে যেই জিনিসটা শেখানো হয় নাই সেটা হয়তো ট্যাফের এই 1 বছরের যে জার্নিটা ছিল তখন পেয়েছেন এমন কিছু? মেনলি ট্যাফের জার্নিতে আমরা যেটা খুব ভালোভাবে শিখেছি সেটা লিডারশিপ স্কিলটা। তো ট্যাফ জার্নিতে আমি মনে করি যে আমরা যারা ফেলো ছিলাম এক একজন লিডার হয়ে বের হয়েছে আর কি। তো এটা আমাদের পরবর্তীতে ক্লাসরুম হ্যান্ডেলে খুব ভালোভাবে এগুলো খুব কাজে দিয়েছে। প্লাস আমাদের যেসব স্ট্রাকচারাল প্রোগ্রামগুলো ছিল, তো এইগুলো এমনভাবে আমাদের বিল্ড আপ করছে যে কোনো সিচুয়েশনে আমরা কোপ আপ করতে পারবো বা হ্যান্ডেল করতে পারবো খুব পজিটিভলি। রাইট। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে টিচিংয়ের সাথে লিডারশিপের একটা কানেকশন। হ্যাঁ, ইয়েস, যে টু বিকাম এ এডুকেটর, গুড এডুকেটর। সো লিজা ম্যাডামের কাছে এবার একটু শুনতে চাইবো যে আপনারা তো যখন ট্যাফে ছিলেন, সিলেকশন প্রসেসটাও একটু ডিফারেন্ট দেন আদার জব অ্যান্ড এভরিথিং। সো সিলেকশন প্রসেস থেকে কিছু ডিড ইউ গেট এনিথিং পিক? অ্যাকচুয়ালি আমি যখন ট্যাফের হচ্ছে সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, তারপরে যখন আমার হচ্ছে ফ্যাকাল্টি রিকোয়ারমেন্ট প্রসেসগুলো আসতেছিল, ওইটা আসলে আমার খুবই সিম্পল লাগতেছিল, বিকজ অফ আমি একটা রিটেন দিচ্ছি, ডেমো দিচ্ছি, ভাবে পড়ে যাচ্ছি। বাট ট্যাফের যেই সিলেকশন প্রসেস, ফার্স্টে স্ক্রিনিং টেস্ট, তারপর হচ্ছে রিটেন 3টা ধাপে, ইংলিশের জন্য একটা, কম্পিউটার স্কিলের জন্য একটা, সাবজেক্টিভ একটা, তারপর ডেমো ক্লাস, তারপর বুট ক্যাম্প, তারপর ভাইভা। সো আমার কাছে ওই ফ্যাকাল্টি হিসেবে যে রিক্রুটমেন্ট হলো ওইটাকে খুবই সিম্পল লাগছে ট্যাফের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে। আর আদার্স যেই ডেমো ক্লাস বলেন, ভাইবা বলেন, এগুলোতে তো বেনিফিট পাইছি, কারণ হচ্ছে খুবই ইজি লাগতেছিল, নিজেকে মনে হচ্ছিল না আমি কোনো ভাইবা বোর্ডে গিয়েছি, অ্যাজ ইউজুয়াল। রাইট, অ্যামেজিং। সো
টিচিং অ্যাপ্রেন্টাইজ ফেলোশিপের সাথে আমাদের যে ওভারঅল অ্যাডমিন অ্যাপ্রেন্টাইজ যে ফেলোশিপটা আমরা রান করতেছি বা অ্যাপ্রেন্টাইজশিপ ফেলোশিপ রান করতেছি আমরা, এটা একটু ডিফারেন্স হচ্ছে যে অ্যাডমিন পিপলদেরকে টিচিংয়ে হয়তো একটু কম ইনভলভ থাকতে হয়, পেছনে বেশি কাজ করতে হয়, সামনে আসার সুযোগটা একটু কিছুটা কম থাকে। সো রিয়া ম্যাডাম 2024 আপনি জয়েন করেছেন আমাদের এখানে থ্রু অ্যান অ্যাপ্রেন্টাইজশিপ প্রোগ্রাম। তো আপনার কাছেও এই সেম কোশ্চেনটা জানতে চাইবো, বিপ্লব স্যারের কোশ্চেনটা, যে এখানে এসে যে কাজগুলো করতেছেন এখানে কি এমন কোনো স্কিল সেট নিয়ে ডিল করতে হয়েছে কিনা যেটা হয়তো ইউনিভার্সিটিতে আপনাকে শেখানো হয় নাই, কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মাধ্যমে হয়তো এই স্কিলটা গেইন করেছেন, যেটা হয়তো ইউনিভার্সিটি থেকে একটু ল্যাকিং ছিল? আচ্ছা, যদি আমি বলতে চাই তাহলে বলবো আমাদের যে প্রফেশনাল কমিউনিকেশন, এটা তো আসলে আমাদেরকে ভার্সিটি লাইফে আসলে শেখানো হয় না। যদি আমরা হচ্ছে প্রেজেন্টেশন দিই, উই মাইট বি আ গুড কমিউনিকেটর, বাট প্রফেশনালি তো আমাদের কিছু এটিকেট থাকে, ম্যানার থাকে ডিল করার জন্য। সো আমার কাছে মনে হয় আমি যখন এই এক্সপোজারটা পেয়েছি অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে, সো আমার কাছে মনে হয় প্রফেশনাল কমিউনিকেশনটা কীভাবে করতে হয়, আই লার্নড ফ্রম দেয়ার। ওকে, অ্যান্ড অলসো আপনাকে তো এখন আই থিঙ্ক বিভিন্ন পিপলও ডিল করতে হচ্ছে আপনার ডিফারেন্ট অডিয়েন্স বা অর্গানাইজেশনের সাথে বা ফ্যাক্টরি ডিফারেন্ট সেক্টর, এই সেক্টর থেকে কিছু এনিথিং ইউ লার্ন যেটা হয়তো ইউনিভার্সিটি থেকে একটু গ্যাপ থাকে? আসলে এখানে যেটা বুঝেছি, এক একজনের মাইন্ডসেট না এক একভাবে আসলে কাজ করে। সো আমি যেহেতু হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারে আছি, সো আমাকে কিন্তু বিভিন্ন মানুষের সাথে ডিল করতে হয়, লাইক বিভিন্ন ইন্ডাস্ট্রি পিপলের সাথে ডিল করতে হয়। সো যখন আমি তাদের সাথে কথা বলি, আই গেট টু লার্ন ফ্রম দেয়ার মাইন্ডসেট। সো এই জিনিসগুলি আসলে এখান থেকেই শেখা। নাইস। সো এবার একটু উমেশ স্যারের কাছে যাব। উমেশ স্যার ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এন ফ্যাকাল্টি ইন দ্য ডিপার্টমেন্ট অফ সিএসসি। সো স্যার, আপনার তো এই জার্নির আগে ট্যাফের একটা বড় সময় পার করেছেন 2021 সালে, আফটার জাস্ট পোস্ট কোভিড। আপনার যে বুট ক্যাম্পের জার্নিটা ছিল বিশেষ করে বিফোর দ্য ফাইনাল সিলেকশন, সো এই জার্নিটা সম্পর্কে শুনতে চাই, অ্যাবাউট ইউর লার্নিং, অ্যাবাউট ইউর চ্যালেঞ্জেস, অ্যাবাউট ইউর বন্ডিং উইথ আদার কো ফেলোস অ্যান্ড এভরিথিং। আচ্ছা, এটা আসলে এমন একটা পয়েন্ট, এটা সবচেয়ে বেশি মনে রাখার মতো জায়গাটা। আমরা তখন পাস করছি, ব্যাচেলার্স কমপ্লিট করছি, মাস্টার্স করতেছি, এমন একটা সময় কোভিড চলতেছে, খুবই প্যান্ডামিক সিচুয়েশন, কেউ প্রতিদিনই কারো না কারো মৃত্যুর খবর শুনতেছি। খুবই বাজে একটা সিচুয়েশন থেকে পার হওয়ার পরপরই ট্যাফটা, আমি নভেম্বরে হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট হইলো, ডিসেম্বর থেকে ট্রেনিং এবং বুট ক্যাম্প যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা খুবই রিগোরাস ছিল। আমরা ট্রেনিংয়ে ব্যাপারটা হয় এরকম যে আমরা কেবল পাস করে বের হয়েছি, তখন আমরা আসলে স্টুডেন্টই, কেবল ক্লাসরুম থেকে বের হয়েছি, এবং তখনই যদি টিচার হিসেবে দাঁড়া করাই দেওয়া হয়, এটা অনেকটা গ্যাপ থাকে, অনেকটা পারবো না ব্যাপারটা এরকম না, কিন্তু পারার মধ্যে একটু গ্যাপ থাকে। ওই জায়গায় আসলে নিজেকে একটু ঝালাই করার জন্য, স্টুডেন্ট মাইন্ডসেটের জন্য ওভারঅল মিলে বুট ক্যাম্পটা খুবই সুন্দর ছিল। এবং আমি যখনই ট্যাফের কথা বলি, যখনই আমাদের এই প্রোগ্রামের কথা বলি, এই বুট ক্যাম্পটা সবসময় হাইলাইট থাকে যে এত রিগোরাস একটা ট্রেনিং, এইটা দরকার সবার জন্য, অ্যাটলিস্ট টিচিংয়ে আসার জন্য। রাইট। এবং বুট ক্যাম্প থেকে পার্টিকুলার কয়েকটা স্কিল সেট বা এরিয়া নিয়েও আমরা একটু শুনতে পারি যে কোন এরিয়াগুলো হয়তো এখন আপনার কাছে এখন কাজে লাগতেছে, এখনও টিচিংয়ে গিয়ে সেগুলোকে এখনও ক্যাশ করতেছেন কাইন্ড অফ ক্লাসরুমগুলোতে? অলমোস্ট সবগুলাই। যেমন আমি যদি একদম স্পেশাল সেশন ধরে বলি, আমাদের প্রফেসর আহমেদ মোস্তফা স্যারের একটা সেশন ছিল পার্সোনাল ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে এআই লার্নিংয়ের উপরে একটা সেশন ছিল, আর একটু যদি বলি আমাদের একটা মাল্টিপল ইন্টেলিজেন্সের একটা সেশন ছিল, একটা ম্যাডাম ছিল, এমআই থিওরি নিয়ে একটা। রাইট, আমি নামটা ভুলে গেছি, সরি। তো এই জিনিসগুলো আসলে খুবই কাজে লাগে যখন আমি ক্লাসে যাই। আমার জন্য দেখা যেতেছে যে স্টুডেন্টদের সাথে এঙ্গেজ করা বা ওদেরকে হচ্ছে ভালোভাবে জিনিসটাকে আরও কাজে লাগানোর ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে লাগছে আমার, এবং আমি এটা প্রতিনিয়তই ট্রাই করি যে এই জিনিসগুলো রাখার। অ্যামেজিং। সো এটা থেকে আমি একটু বলতে চাই যে আমাদের যে ট্যাফের বুট ক্যাম্পটা আছে, বুট ক্যাম্পটা হচ্ছে আমাদের সিলেকশন একদম প্রথম স্টেপ। বাট বুট ক্যাম্পটাতে আমরা শুধু সিলেক্ট করি এমন না, বরং এখানে আমরা যে একটা মানুষ এসে সময় দিচ্ছে 4 দিন বা 3 দিন বা যেই সময়টা দিচ্ছে, সেটার জন্য তাদের জন্য লার্নিং হয়। এখানে যদি সিলেক্ট নাও হয়, তারপরে যেন এই বুট ক্যাম্পের লার্নিংটা অন্য কোথাও গিয়ে কাজে লাগাতে পারে। এবং পিটিশন যে আপনাদের সময় বুট ক্যাম্পে যারা ছিল সবাই হয়তো ফাইনাল সিলেকশনে যায় নাই, কিন্তু স্টিল দেয়ার অন্য প্লেসে হয়তো ভালো কিছু একটা করতেছে। বিপ্লব স্যারের কাছে আবার একটু শুনতে চাই একটা ব্যাপার নিয়ে, যে ট্যাফের জার্নিটা তো পুরো 1 বছরের, এবং বুট ক্যাম্প পর্যন্ত তো এভরিথিং ইজ লিটল বিট মোর স্মুথ, বাট এই 1 বছরের জার্নিটাতে হোয়াট কাইন্ড অফ চ্যালেঞ্জেস একজন ট্যাফ ফেলো হিসাবে, একজন ট্যাফ যারা নতুন আসবে, কী ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস করতে পারে এই 1 বছর? আসলে সবচেয়ে আমি যদি বলি যারা একদম ফ্রেশ স্টুডেন্ট, চ্যালেঞ্জটা হবে আপনার মাইন্ডসেটে।
কারণ একটা জিনিস স্টুডেন্ট অবস্থা থেকে আমরা যখন একজন প্রফেশনাল লাইফে চলে আসি, এখানে আমাদের একটু কন্টিনিউয়াস ট্রেনিংগুলো হচ্ছে, তারপর আমার রেগুলার অফিস ওয়ার্ক মেনটেন করতে হবে, তারপর আমার সুপারভাইজারের সাথে তার রিসার্চ কন্ডাক্ট করা, তো সব মিলিয়ে যে হঠাৎ করে যে প্রেশারটা আসে, তো এই প্রেশারটা যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে কেউ অ্যাডপ্ট করতে পারে তাহলে মনে হয় না কোনো চ্যালেঞ্জ থাকবে। তো আলটিমেটলি যে এনভায়রনমেন্টটা যে আসবে ফিউচারে, যারা আসবে, যে এনভায়রনমেন্টটা অ্যাডপ্ট করে নিতে হবে, এই প্রেশারটা হ্যান্ডেল করতে হবে। তো যদি হ্যান্ডেল করতে পারে তো চ্যালেঞ্জ মনে হবে না আমার কাছে, যেটা আমি খুব এনজয় করছি। কারণ আমার কাছে মনে হয় না চ্যালেঞ্জগুলো এই কারণেই, জাস্ট আমি আসছি এখানে লার্নিংয়ের জন্য, শিখবো। মাইন্ডসেট যদি শেখার থাকে তাহলে মনে হয় না কিছু চ্যালেঞ্জ থাকবে আর কি। অ্যামেজিং। লিজা ম্যাডাম কাছে একটু শুনতে চাই এটার পাশাপাশি যে অ্যাজ এ ডিপার্টমেন্টে যখন আপনারা জয়েন করেন অ্যাজ এন ফেলো হিসাবে, ডিপার্টমেন্টের আপনাদের একজন মেন্টর থাকে, মেন্টরের সাথে কাজ করতে হয় পুরো বছর ধরে। অ্যাপার্ট ফ্রম দ্য ক্লাসরুম টিচিং অর টিচিং স্কিল, এটা ছাড়াও আপনারা অ্যাজ এ ফেলো হিসাবে কি অন্য কোনো লার্নিং, অন্য কোনো স্কিল সেট নিয়ে আপনাদের সাথে কাজ করা হয় কিনা এই সময় ধরে? আচ্ছা, আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চাই। মানে হচ্ছে অন্য কোনো লার্নিং বলতে এই যে ডিসিপ্লিনড একটা লাইফ, স্টুডেন্ট লাইফেও ডিসিপ্লিন ছিলাম, একদমই ছিলাম না ওরকম না, কিন্তু ট্যাফের পরে যে ডিসিপ্লিন লাইফটা লিড করা শিখছি আসলে, ওইটা বর্তমান প্রফেশনাল লাইফে আমার কাছে আর এটা হ্যাসেল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল এরকম চলতেছি আর কি। আর ডিপার্টমেন্টাল কাজ বলতে হচ্ছে ডেডলাইনসের যে ব্যাপারটা থাকে, ট্যাফে আমাদের খুবই স্ট্রিক্টলি এটা মেনটেন করতে হইতো, আর এখনো ডিপার্টমেন্টে অনেক কিছু ডেডলাইনস থাকে, সো ওইখান থেকে আর কি অ্যাডাপ্ট করে ফেলছি, এখন আর এটা কি প্যারা মনে হয় না। রাইট, অ্যামেজিং। এটার পাশাপাশি তুমি রিয়া ম্যাডামের কাছে শুনতে চাই যে আপনারাও তো একটা রিগোরাস বুট ক্যাম্পের মধ্যে থেকে গেছেন, সো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স ফ্রম দিস বুট ক্যাম্প, স্পেশালি যারা নতুন অ্যাডমিন লাইন আপে যেই পিপলরা আসতে চায়, যেই স্টুডেন্টরা আসতে চায়, ওদের আসলে বুট ক্যাম্প থেকে কোন এরিয়াগুলো পিক করার জায়গা আছে আপনার মনে হয়? আসলে আমি যদি বলি, বুট ক্যাম্পটা থেকে আসলে যা শেখানো হচ্ছে সবই পিক করার জায়গা, কাজ ওইখানে এরকম কিছু শেখানো হয় না যেটা আপনি স্কিপ করতে পারবেন। আমি যদি আমার জার্নিটা শেয়ার করি, ওইখানে হচ্ছে আমাকে এআই ট্রেনিং পর্যন্ত দেওয়ানো হয়েছিল, অ্যান্ড লিডারশিপ স্কিল নিয়েও আমাদের সেশন হয়েছে। সো টিম ওয়ার্ক নিয়ে হচ্ছে আমরা টিম ওয়ার্ক করেছি সেখানে। সো আমার কাছে মনে হয় ওইখানে যেসব টিচিংগুলো আমাদের শেখানো হয়, যেসব লেসন্সগুলো আমাদেরকে দেওয়া হয়, সেগুলো শুধু আমাদের এই জবের ক্ষেত্রে না, আমাদের পার্সোনাল লাইফেও অনেক কাজে লাগবে। সো আমার সাথে যারা জয়েন ছিলেন, মানে আমার সাথে যারা ছিলেন, তারা কিন্তু সবাই আমার সাথে জয়েন করেননি, কিন্তু ইট ডাজেন্ট মিন যে তারা কোথাও জয়েন করেননি। আমি একজনের কথা মেনশন করব, সে এখন কিন্তু আমাদের সাথে হয়নি, কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু জয়েন করেছেন, অ্যান্ড হি ইজ হোল্ডিং আ ভেরি গুড পজিশন দেয়ার। সো আমি বলবো এখান থেকেও উনি কিন্তু লার্নিং নিয়েছেন। সো আমাদেরকে যা শেখানো হয় রিয়েলি ফ্রুটফুল। রাইট, তো আমরাও কিন্তু এই জিনিসটা খুব চাই যে বুট ক্যাম্পে একটা স্টুডেন্ট এসে সময় দিচ্ছে বা একটা গ্র্যাজুয়েট এসে সময় দিচ্ছে, সো এই লার্নিংটা যেন অন্য জায়গাতে ওরা কাজে লাগাতে পারে। অ্যামেজিং। রিয়া ম্যাডামের সাথে এটার সাথে সম্পর্ক একটা কোশ্চেন করতে চাই যে আপনারা তো ফর এক্সাম্পল অন্য এই পজিশনগুলোতে নর্মাল রিক্রুটমেন্টের মাধ্যমেও জয়েন করে, ডিড ইউ ফেস এনি ডিফারেন্স, ডিড ইউ ফিল এনি ডিফারেন্স যে অ্যাডমিন অ্যাপ্রেন্টিস একটা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মধ্যে দিয়ে যাওয়া, দেন জয়েন করা ফুল টাইম হিসেবে বা পার্মানেন্ট হওয়া, আর ডিরেক্টলি জয়েন করা, ডিড ইউ ফিল এনি ডিফারেন্স? ডেফিনেটলি এখানে তো হিউজ ডিফারেন্স আছে, কাজ আমরা যারা ফ্রেশার হিসেবে এখানে ওই প্রোগ্রামটাতে জয়েন করেছিলাম, আমরা কিন্তু একটা অফিস এনভায়রনমেন্ট কেমন হয় আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গিয়েছিলাম, যে অফিস এটিকেট বা ম্যানারিজমগুলো কী হবে আমাদেরকে কিন্তু সব কিছু শেখানো হয়েছিল। অ্যান্ড যে প্রোগ্রামটা ছিল ওইখানে কিন্তু আমাদেরকে খুব স্ট্রংলি মনিটর করা হয়েছিল, স্ট্রিক্টলি মনিটর করা হয়েছিল। ম্যাম যেটা মেনশন করলেন ডেডলাইনের কথা, সো মানে 1 মিনিটও কিন্তু আসলে মিসম্যাচ হওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমরা কিন্তু ওইভাবেই আসলে নিজেকে আপডেট করেছি, অ্যাডাপ্ট করে নিয়েছি যে ইফ আই ওয়ান্ট টু স্টে হিয়ার আই হ্যাভ টু বি লাইক দ্যাট। আমাকে হচ্ছে ডেডলাইনের আগে সব কিছু হচ্ছে সাবমিট করতে হবে, কাজ করতে হবে। সো আবার রেসপন্সিবিলিটি নিতে হবে, একটা টিমকে লিড করেছি যে আচ্ছা টিমে অনেকজন মানুষ আছে, আই এম দ্য লিডার। সো ওই ওনারশিপটা নিয়েছি যে আচ্ছা ঠিক আছে সবাই মিলে কাজটা করি। সো ওই জিনিসগুলো কিন্তু আমার ওইখান থেকেই এসেছে। সো ফ্রেশার হিসেবে আমি যখন অফিসে জয়েন করেছি আমার কাছে কিন্তু ডিফারেন্স লাগেনি, মানে অফিস কালচার আমাকে নতুন করে অ্যাডাপ্ট করতে হবে, আই নেভার ফেল্ট লাইক দ্যাট। সো
থ্যাংক ইউ You're most welcome. উমায় স্যারের কাছে একটু শুনতে চাই একটা পার্ট নিয়ে যে আপনারা তো বুট ক্যাম্পে সিলেক্ট হলেন, তারপরে ডিপার্টমেন্টের সাথে কাজ করা শুরু করলেন। এই পুরো 1 বছরের যে জার্নিটা, এই জার্নির মধ্যে আসলে কি থাকে পুরোটা অ্যাকচুয়ালি, এবং ওখান থেকে আসলে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট তার জন্য লার্নিং এরিয়া কোনগুলো? আচ্ছা, আমি যখন হচ্ছে সিলেক্ট হলাম তারপরে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আসলে অ্যাসাইন করে দেওয়া হয়। ডিপার্টমেন্টে আমি আমাদের এখন বর্তমান হেড স্যার নুরি স্যারের আন্ডারে ছিলাম। তো ওইখানে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি আরএ হিসেবে। তো এইখানে স্যারদের বিভিন্ন দিক নির্দেশনার উপরে গেছে। স্যার পার্সোনালি যখন আমি কোনো সমস্যায় পড়ছি স্যারের কাছে গেছি এবং স্যার বিভিন্নভাবে বুঝাইছে যে এটা এইভাবে না এইভাবে করো। এটা একটা সুবিধা হয়েছে যে আমি তো তখন মাত্র স্টুডেন্ট শেষ হয়েছে এবং স্যারের একদম সরাসরি গাইডেন্স পেয়ে যাচ্ছি। এই দিক থেকে আবার এইচআরডিআই আমাদের ফুল টাইম একটা মনিটরিংয়ে রাখছিল। আমরা মান্থলি একটা পিপিটি করতাম, পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিংটা। এইখানে দেখা যেত মান্থলি একটা নতুন স্কিল নিয়ে, মান্থলি একটা নতুন অ্যাক্টিভিটি নিয়ে কাজ হইতো। তো ওই জায়গাগুলো আবার আমাদের একটু কি হয় কি একঘেয়েমি যে ব্যাপারটা আসে, অফিসিয়াল কাজ করতেছে এর মাঝখানে একটু ব্রেকের মতো। এই ট্রেনিংগুলা আমরা এখানে আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যে ট্যাফে তো আমরা মাল্টিপল ডিপার্টমেন্ট এক জায়গায় ট্রেনিং করতাম। এটা খুব ভালো একটা জিনিস ছিল। সব ডিপার্টমেন্টে আমার এখন পরিচিত মানুষ আছে। তো ওই টাইমে যেটা হইতো, যদি আমার কোনো ডিপার্টমেন্টের হেল্প লাগতো যখন আমি জয়েন করছি, দেখা যেতেছে ওই ডিপার্টমেন্টে আমার পরিচিত যে আছে তাকে নক করলাম, কোলাবোরেশনটা খুব It's done. দারুণ একটা। এবং যখন এই যে এইচআইডি এই ট্রেনিং মান্থলি একটা পিপিটি হইতো, তখন আবার সবাই এক জায়গায় হইতাম। সুখ দুঃখের কথা শেয়ার করা, একটা ভালো লাগা কাজ করতো। তো এই পুরো 1 বছর এইভাবেই আসলে যাইতেছিল আমাদের, যে ডিপার্টমেন্টের হেল্প, সরাসরি হেড স্যারের বা সিনিয়র একজন প্রফেসরের সাথে আমরা থাকতেছি, এইচআরডিআই এই জায়গা থেকে কেয়ার করতেছে, সব মিলে একটা সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতেছিলাম। রাইট। আবার একটু বিপ্লব স্যারের কাছে শুনি যে আপনারা তো ফেলোশিপে যখন জয়েন করলো 2023 সালে, আপনাদের ক্লাসরুম টিচিংয়ের পাশাপাশি আপনার যেহেতু পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে, সো রিসার্চের জায়গাটার থেকে একজন ট্যাফ ফেলোর অপরচুনিটিগুলো আসলে কী রকম আছে আপনাদের এই ফেলোশিপে? আসলে আমাদের ডিপার্টমেন্টে রিসার্চ ওরিয়েন্টেড, তো স্পেশালি যখন আমি ডিপার্টমেন্ট হেড স্যার ছিলাম, তো আমার সিনিয়র প্রফেসররা সবাই গ্র্যান্ড রিলেটেড কাজ করে সবাই। তো এই টাইমে একটা জিনিস হলো কি, এই প্রপোজাল রাইটিংটা একটা ভালো এক্সপার্টিস হয়ে গেছিল। তার প্রেক্ষিতে দেখা যায় আমি এখন প্রপোজাল লিখছি, তো কয়েকটা প্রপোজাল লিখে বা আমি কয়েকটা গ্র্যান্টও পেয়েছি এরকম আর কি। তো এইটা যে মানে তাদের থেকে এই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে সময় পাওয়া, একদম প্রফেসরের সাথে ছায়ের মতো লেগেই থাকা, ব্যস্ততার মাঝেও বলি স্যার আমি তো এটা লিখছি একটু দেখে দেন, তো স্যার একটু সময় বের করে অবশ্যই দেখে দিত, তো এটা এইভাবে কারেকশন করো, একদম তার সাথে থাকা বা তার থেকে একদম ফার্স্ট হ্যান্ড যে কমেন্টসগুলো নিয়ে নিজেকে টুকটাক ইমপ্রুভমেন্ট করা, সেগুলো দেখা যায় এখন কিন্তু ওই যে এখন ওয়েট করি কখন কোন জায়গায় গ্র্যান্ড সাবমিট করবে, বা প্ল্যান করে রাখি যে এইখানে আমি সাবমিট করব। যে এরকম এই যে শেখাটা মানে তাদের থেকে ফার্স্ট হ্যান্ড, এটা আসলে ফেলোশিপ না হলে, কারণ এটা অন্যরকমের বন্ডিং ক্রিয়েট করে সুপারভাইজারের সাথে, যেটা বন্ডিংটা হয়তো বা এই অন্য মানে নর্মাল টিএদের হবে না, কারণ আমাদের সুপারভাইজারও আমাদের অন্য চোখে দেখতো, কারণ আমরা একটা রিগুলাস প্রসেসে যাচ্ছি। এবং আই থিঙ্ক আপনারা মানে রিসার্চের পাশাপাশি আপনাদের অ্যাসেসমেন্ট তৈরি করা, একটা কোশ্চেন পেপার রেডি করা, কীভাবে একটা কোশ্চেন বানাতে হয় বা অবজেক্টিভগুলো সেট করা থেকে পুরো প্রসেসটা, স্ক্রিপ্ট চেক করা, আই থিঙ্ক এগুলোর মধ্যে দিয়েও আপনাদের একটা বড় সবকিছুতেই যেটা বললাম আর কি, কারণ আমাদের প্রফেসররা বা আমাদের সুপারভাইজার আমাদের অন্য চোখে দেখতো, কারণ আমরা একটা রিগুলাস প্রসেসে আসছি, তারপর এখানে আমাদের রেগুলার ট্রেনিং হচ্ছে। তো আমাদের প্রফেসর বলতো তোমরা কি শিখছো আমাদের শেখো, কি শিখছো, রিভার্স মেন্টরিং না, রিভার্স মেন্টরিং। এই জিনিসগুলো যে তাদের মানে আমাদের সুপারভাইজার অ্যাটিটিউড ছিল আমাদের প্রতি অন্যরকম। তো এই যে পরিবেশটা, তো এখানে দেখা গেলো আমরা সেভাবে মিশতে পারতাম। তো রিসার্চ যদি বলেন যে গ্র্যান্ড রাইটিং একটা ভালো ইমপ্রুভ আমার ব্যক্তিগতভাবে হয়ে গেছে, যেটার কারণে ফল এখন আমি ভোগ করছি আজকে। তো এই আলটিমেটলি যে বন্ডিংটা হয়, এই বন্ডিংটা আসলে এই টাকা পয়সা দিয়ে বা ফেলোশিপ দিয়ে আসলে যারা ফেলো তারাই বুঝতে পারবে, ফিল করতে পারবে। নেটওয়ার্কিং অলসো না, অবশ্যই হিউম্যান নেটওয়ার্ক। অ্যামেজিং। বিপ্লব স্যার তো আছেন পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে, সো লিজা ম্যাডামের কাছে যদি একটু শুনতে চাই যে আপনারা তো ডিপার্টমেন্ট অফ সিএসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে, তো আপনাদের ডিপার্টমেন্টে আসলে রিসার্চ কালচারটার সাথে ট্যাফ ফেলোদের সাথে ওরা কীভাবে শিখতে পারে বা ওদের বেনিফিট এরিয়াগুলো অ্যাজ এ ফেলো হিসাবে কী কী পায় রিসার্চের এরিয়াতে মোস্টলি? স্যার যেহেতু ডিপার্টমেন্টে আমরা একজন প্রফেসরের আন্ডারে ছিলাম, আমি ছিলাম অ্যাসোসিয়েট হেড স্যার ডক্টর এস.এম. আমিনুল হক স্যারের আন্ডারে। তো দেখা গেছে দেশে ছাড়াও দেশের বাইরে, যেমন স্যার আমি ট্যাফে থাকাকালীন স্যার অস্ট্রেলিয়ান কয়েকজন প্রফেসরের সাথে আমাদের মিটিং হতো, রেগুলার মিটিং হতো, অ্যান্ড ফলো আপ দিতাম, তাদের সাথে কাজগুলো করতে পারতাম।
সো দেখা গেছে আমার কাছে মনে হয়েছে আমি যদি একা একা আসলে এটা করার ট্রাই করতাম, কখনোই আমি অস্ট্রেলিয়ান ওই ইউনিভার্সিটির প্রফেসরকে পেতাম না, তার সাথে কাজ করার যে অপরচুনিটিটা। তো এটা হচ্ছে স্যারের বেসিসে হচ্ছে আমি তার সাথে কাজ করার একটা সুযোগ পাচ্ছি বা কাজ করতেছি। আর স্যার যেটা বললেন যে অ্যাকচুয়ালি আমাদের সুপারভাইজাররাও আমাদের বলতেন আসলে যে তোমরা কি শিখে আসছো ওইটা হচ্ছে এখানে শিখাও, তো এখানে বলো আর কি। তো ওইটা আমাদের রিসার্চ নিয়েও কিন্তু অনেকগুলা সেশন হইতো আর কি, মান্থলি সেশন হইতো। তো আমরাও রেগুলারলি হচ্ছে ওইটা যে আবার স্যারকে বলতাম যে এই জিনিসগুলো শিখে আসছি বা এইভাবে যেতে হবে ওইভাবে যেতে হবে, এগুলা শেয়ার করা হইতো। রাইট। ওমার স্যার কাছে শুনতে চাই যে আপনাদের কোহোর্টের যে ফেলোরা ছিল অনেকে এখন দেশের বাইরেও আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে বা ইভেন পড়াচ্ছেও কোনো কোনো ইউনিভার্সিটিতে। আপনার কাছে কি মনে হয় যে ট্যাফের যে ফেলোশিপের প্রোগ্রামটা এখানে এমন কোনো স্কিল সেট নিয়ে কি কাজ করা হয় কিনা আপনাদের সাথে, যেটা বাইরে যখন একটা স্টুডেন্ট চলে যায় বা যেতে চায় যদি, সেখানেও কিছুটা হেল্প করে? তা তো অবশ্যই। আসলে আমরা তো একদম কি বলে এটাকে, যে সময় উপযোগী শিক্ষা নিয়ে সব ধরনের ট্রেনিংগুলো হইতে থাকে। তো ওইখানে আসলে অ্যাডভান্স লার্নিং বলেন বা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক যে লার্নিংটা, এই জিনিসটা অনেক বেশি ফোকাস করা হয়। তো এটা আসলে দেখা গেছে আমরা যেমন আমাদের সময়, আমরা সম্ভবত কোভিড পরবর্তী, তো আমরা মনে হয় 25 জন থেকে 28 জনের মতো ছিলাম, এবং এখানে ফুল টাইম জয়েন করছিল তখন যদি ভুল না হয় 16 জনের মতো। বাকিরা যারা ছিল এরাও সবাই ইউনিভার্সিটিতেই ছিল এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে জয়েন করছে, আবার এই জায়গায় কিছুদিন চাকরি করার পরেও আবার শিফট করছে, এরকমও আছে, এবং এরা সবাই এখন ভালো জায়গায় আছে। তো অবশ্যই তো তাদের হেল্প করছে এই জিনিসগুলোতে যখন কথা বলা হয়, এবং এই জিনিসটা আমাদেরও হেল্প করছে। যেমন এখন আমাদের জন্য এই বন্ডিংটা ইজি, বাইরের ইউনিভার্সিটিতেও আমাদের এখন পরিচিত হয়ে গেছে। তো এই জিনিসটা তো আসলে বলতে হয় যে ট্যাফের বদলতে এই জিনিসটা আসছে। রাইট, না অ্যামেজিং অ্যামেজিং। সো রিয়া ম্যাডামের কাছে একটু শুনতে চাই যে আপনি যেহেতু এখন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারে আছেন, আপনাকে প্রচুর স্টুডেন্টের সাথে ডিল করতে হয় বেশি, হয়তো ক্লাসে না বাট ক্লাসের বাইরে ওদের জব প্লেসমেন্ট বা এই জব এটা নিয়ে, আবার একই সাথে আপনাকে এমপ্লয়ার যারা আছে, জব দেয় যারা, তাদের সাথেও ডিল করতে হয়। তো বিশেষ করে জব যারা দেয় তাদের সাথে ডিল করতে গিয়ে এমন কোনো স্কিল সেটের লিস্ট পেয়েছেন কিনা, বা এমন কোনো পেয়েছেন কিনা আইডিয়া যে এমন কিছু স্কিল দরকার আমাদের জবে যাওয়ার জন্য ফ্রেশ গ্র্যাজুয়েটদের, যেটা আমরা হয়তো ক্লাসরুমগুলোতে শেখাতে পারতেছি না, বাট এমপ্লয়াররা হয়তো এই জিনিসটা ডিমান্ড করতেছে। সো ডিড ইউ ফেস এনি কাইন্ড অফ এরকম কিছু পেয়েছেন কিনা আপনার লাস্ট 2 বছরের? আমি যেহেতু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারে আছি, তো স্টুডেন্টদের সাথে যেটা স্যার বললেন আমাকে ডিল করতে হয়, তো ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন তাদেরকে নিয়েই আমরা ম্যাক্সিমাম কাজ করে থাকি। কোম্পানির সাথে আসলে ডিলিংস করে যতটুকু মানে আমরা বুঝেছি, সেটা হচ্ছে একজন ফ্রেশ গ্রাজুয়েটের কাছে তাদের ডিমান্ড একটাই থাকে যে একজন গুড কমিউনিকেটর হতে হবে, কমিউনিকেশন স্কিল। বিকজ ফ্রেশ গ্রাজুয়েটের কাছে কিন্তু একটা কোম্পানি ওই রকম কিছু এক্সপেক্ট করবে না যে আমার কোম্পানিকে একদম দাঁড় করিয়ে দিবে বা রেভিনিউ জেনারেট করবে, ইটস নট লাইক দ্যাট। বাট মানে কমিউনিকেশন যেটা, এখন আমি একটা জব চাইছি, এখন আমি এইচআর এর সামনে গিয়ে আমি ইন্টারভিউতে বসেছি, বাট আমি প্রেজেন্ট করতে পারছি না যে আই ওয়ান্ট দ্যাট জব অ্যান্ড আই এম দ্য পটেনশিয়াল ক্যান্ডিডেট, সো গিভ মি দ্য জব, হায়ার মি ফর ইউর কোম্পানি। আমি যদি এই মেসেজটা কনভে করতে না পারি প্রপারলি, দেন মানে কোম্পানি কিভাবে হায়ার করবে? তো আমার কাছে মনে হয় তাদের বেসিক যে ডিমান্ডটা থাকে যে গুড কমিউনিকেটর হতে হবে। রাইট, অ্যামেজিং। এটার পাশাপাশি আপনারা এই স্টুডেন্টদের কাছ থেকে কখনো শোনেন, বা এইটা আপনারাও শোনেন কিনা অ্যাজ এ টিচার হিসাবেও, যে স্যার আমরা তো পাশ করেছি চাকরি পাচ্ছি না, ওর দেশে চাকরি নাই, এই সাউন্ডটাও কি আপনারা পান কিনা কখনো স্টুডেন্টদের কাছ থেকে, যেহেতু আপনার ইউ ডিল এ লটস অফ স্টুডেন্ট ফ্রম মাল্টিপল ডিপার্টমেন্ট? এটা তো আসলে যেহেতু কাজ করছি আমাদের স্টুডেন্ট এত, এটা পাওয়াটাই তো স্বাভাবিক। আর যদি আপনি এখন দেখেন আমাদের দেশের অবস্থা, যদি দেখেন চাকরির বাজার আসলে শ্রিঙ্ক হয়ে আসতেছে। এক্স্যাক্টলি, আমাদের একটা চাকরির পিছনে দেখেন ক্যান্ডিডেট কত, শত শত ক্যান্ডিডেট ফাইট করছে। এখন এটা তো আসলে নর্মাল না যে সবাই এমপ্লয়েড হবে। সো যারা হচ্ছেন ওয়াইজ এনাফ, তারা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপের দিকে হচ্ছে ঝুঁকছেন। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু চাকরি পাচ্ছি না, সো আই হ্যাভ টু ডু সামথিং, সো তারা তাদের ক্যারিয়ারটা শিফটিং করে ফেলছে। রাইট। এবং আমরাও কিন্তু বলতেছি যে আমাদের টিচিং অ্যাপ্রেন্টিস ফেলোশিপ এবং অ্যাডমিন অ্যাপ্রেন্টিস ফেলোশিপ, এই দুটোতেই কিন্তু আমরা অনেক সময় যেটা হয় কি, যে খুব দারুণ একজন ক্যান্ডিডেট হয়তো অ্যাপ্লাই করেছে একটা পজিশনের জন্য, এবং আসলেও সে যদি জয়েন করতে পারতো, হি আর শি ক্যান কন্ট্রিবিউট, কিন্তু সামহাও আমরা হয়তো বুঝতে পারতেছি না, বা এই স্যার কিন্তু বুঝাতে পারতেছে না, অর আমরা যেভাবে
রিক্রুটগুলো করি একটা সিভি দেখে বা একটা হয়তো ভিডিও রিজিউমি দেখে বা একটা ইন্টারভিউ দেখে, সেখানে হয়তো অনেক সময় আমরা প্রুফ করতে পারি না, একটা ইন্ট্রোভার্ট পার্সন হতে পারে, ওর সিভি রাইটিং স্কিলটা হতে ভালো না। কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ইজ এন জার্নি যেখানে কিন্তু প্রুফ করার সুযোগ থাকতেছে অনেকের, এবং এটা যেহেতু ফুল টাইম জবও না, সো অর্গানাইজেশনকে অনেক বেশি ইনভেস্ট করতে হচ্ছে না। সো আমরাও কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে প্রোগ্রামটা রান করতেছি অ্যাডমিন এবং টিচিং দুই সেক্টরেই, দ্যাটস ওয়ান অফ দ্য মেজর রিজন যে সবাই যেন এসে প্রুফ করার সুযোগটা অ্যাটলিস্ট পায়। এবং এখানে শুধু রিটেন এক্সাম দিয়ে নিচ্ছি না, শুধু ভাইবা দিয়ে নিচ্ছি না, বা শুধু একটা সিভি দেখে নিচ্ছি না, বরং মাল্টিপল স্টেজ, বুট ক্যাম্প যাচ্ছে, সিলেকশন ক্যাম্প মোটামুটি যাচ্ছে, 1 বছর টাইম রাইট, পাইতেছে। 1 বছর সময় পাচ্ছে প্রুফ করার। কিছুদিন ট্রেনিং যাইতেছে বুট ক্যাম্প, তারপরে Right. মোট 1 বছর হচ্ছে তারা একজন সিনিয়র মেন্টরের আন্ডারে থাকতেছে, এন্ড দেন এইচআরডিআই দেখতেছে, Right. ইউনিভার্সিটির আদার্স অর্গানগুলো এই জায়গায় ইনভলভ True, হইতেছে, true. বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সে সুযোগ পাইতেছে। True. সে যদি 2-1 ফেইলও হয়, সে আবার সুযোগ পাইতেছে দাঁড়ানোর জন্য, এবং এই দাঁড়ানোটা ভালোভাবে তারা নোটিস করা হয় Right. যে কতটা সে চেঞ্জ হয়ে আসতেছে। তো এটা অবশ্যই সুযোগ পাইতেছে Right. এখানে। এবং আরেকটা যেটা আমরা সবসময় বলি, এটা শুধুমাত্র যে আমরা টিচিং সেক্টরে যাদেরকে স্কিল আপ করতেছি, ইটস নট লাইক যে শুধু ড্যাফোডিল ইউনিভার্সিটিতেই জয়েন করতে হবে। স্কিলটা যদি আমরা এমবেড করতে পারি, এটা অন্য ইউনিভার্সিটিতে জয়েন করার জন্যও কিন্তু, এবং এটা একটা উদ্দেশ্য থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের ড্যাফোডিলের যে কনসার্নগুলো আছে, যেমন ডিসিএল, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, বা admission.ac বা গোএডু, মাল্টিপল প্রতিষ্ঠান আছে, অ্যাডমিন থেকে যারা সিলেক্টেড হবে অ্যাপ্রেন্টিস থেকে, তারা কিন্তু ওখানেও জয়েন করতে পারবে। সো লাস্ট একটা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সো সবার কাছ থেকে একবার করে শুনবো যে হোয়াট ইজ দ্য মোস্ট, কী বলবো, যে একটু মেমোরেবল এবং ফানি ড্যাব জার্নিতে কী ছিল, অর অ্যাপ্রেন্টিসশিপ জার্নিতে কী ছিল, একটু শুনতে চাই সবার কাছ থেকে একটা করে। মেমোরেবল বলতে আমরা স্যার যেটা বলতেছিল যে বন্ডিংটা বলতে আমরা ওয়েট করতাম যে মান্থলি পিপিটিটা কখন হবে, কারণ আমাদের ফেলো এখন যারা আমরা দেখি বা আমাদের সাথে একটা অন্যরকম একটা সম্পর্ক, এটা লাইফ লং চলে আসবে এরকম, কারণ ওই যে স্ট্রাগল দিয়ে আমরা আসছি, ঠিক আছে, তো একটা বলতে হয় যে আমরা সবাই স্ট্রাগলের সঙ্গে আর কি। রাইট, তো দেখা যায় তো এখন মানে আমরা বুঝি, কারণ যারা ট্যাফ তারাই বুঝে যে কতটা কষ্ট করে এখানে আসতে হয়েছে বা কি চ্যালেঞ্জগুলো ফেস করতেছে, এই কারণে আমরা আমাদের অনুভূতিগুলো বুঝি, আমাদের সবকিছু মনে হয় সেম। তো এই মেমোরেবল বলতে আমরা ওয়েট করতাম যে স্যার যেটা বলতো যে মান্থলি কবে দেখা হবে, সবাই দুঃখের সঙ্গে আলোচনা করবো, কার সুপারভাইজার কি বলছে, কে কি বলছে। তো একটা এই সব যে হাসি বা মিষ্টি বা মধুর যেই স্মৃতিগুলো এখনো রিমাইন্ড হয়, বা এখন ট্যাফদের সাথে আমাদের আলাদা একটা বন্ডিং সবসময়, যে আমরা কাউকে এখনো কেউ স্যার হয়তো বা বলি না, কারণ এটা কখনো বলতে পারবো না, কারণ এটা আসবেও না, রিলেশনশিপ, একটা বন্ডিং, রিলেশনশিপ, একটা বন্ডিং লাইক ব্রাদার সিস্টার্স এরকম ব্রাদারহুড টাইপের, মানে অ্যামেজিং, দ্যাটস গুড। এইটা অবশ্যই মানে সারা জীবন হোল্ড করার মতো একটা মেমোরিজ আর কি। স্যারের কাছে একটু শুনতে চাই। আমিও অলমোস্ট সেম কথাই বলবো, যে ট্যাফে আসলে যখন ছিলাম বা এখনও যখন দেখা যাইতেছে যে কোনো একটা খুব টাফ টাইম পার করলাম বা কোনো একটা কিছু ফানি কিছু ঘটলো, এই জিনিসটা আমাদের যে পার্সোনাল গ্রুপ বা পার্সোনাল জায়গায় যখন দেখা হয়, কথা হয়, তখন জিনিসটা না একদম সেই, আমি তো 2021-এ মনে হয় ওই টাইমটাই, এবং আমাদের গল্পগুলো না ওই রকমই মনে হয়, যেখানে শেষ করছে ওইখান থেকে। হ্যাঁ, এবং আরেকটু লাস্ট অ্যাড করি, যেরকম বলা হইতেছে ট্যাফে অনেক হার্ড টাইম, অনেক আসলেই ওটা হার্ড টাইম যখন পার করি, তখন মনে হয় যে অনেক হার্ড টাইম। এখন যখন আবার চিন্তা করি, তখন ওটা আসলে অত হার্ড টাইম ছিল, অনেক সুইট টাইম ছিল। এবং ওই হার্ড টাইমের জন্য এখন আবার অনেক কিছু ইজি লাগতেছে না। আমি ভয় দেখাইতে চাচ্ছি না যে এটা অনেক হার্ড টাইম, এটা পরবর্তীতে এখন যখন মনে হয় এটা বেস্ট। রাইট, অ্যামেজিং। ম্যাডামের কাছে একটু শুনতে চাই। আচ্ছা, আমার হচ্ছে মেমোরেবল হলো একটা কমেন্ট আর কি, ডিপার্টমেন্টাল একটা মিটিংয়ে আমাদের ফর্মার হেড স্যার হচ্ছে একটা কমেন্ট করেছিলেন। সেটা হচ্ছে স্যার এইভাবে বলেছিলেন যে আমার সামনে দিয়ে একটা ট্যাফ হেঁটে গেলেই আমি বুঝতে পারি উনি ট্যাফ। ও ওয়াও। আর হচ্ছে আরেকটা মেমোরেবল থিং হচ্ছে আমরা ছিলাম 10 জন আমাদের ডিপার্টমেন্টে ট্যাফে, 5 জন ছিলাম জিটি আর 5 জন ছিলাম ইউটিএ। তো আমরা আসলে একসাথে চলাফেরা করতাম, টিচার্স লাউঞ্জে কফি খেতে যাচ্ছি একসাথে যাচ্ছি, কোন একটা কাজে যাচ্ছি একসাথে যাচ্ছি। তো পুরো ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের খুব এনকারেজ করতো আর কি, বাচ্চা বলে ডাক দিত সবাইকে স্যাররা, মানে সিনিয়র যারা আছে আর কি তারা। তো ওইটা আসলে এখন অনেক মিস করি। আর ফেলো কলিগস যারা ছিল আমার সাথে, তারাও তো খুব বেশি সবাই নাই, কয়েকজন আছি আমরা, ওদেরকে অনেক মিস করি আর কি। গ্রেট। রিয়া ম্যাডাম কাছে শুনতে চাই এনি ফানি মেমোরেবল মোমেন্ট। হ্যাঁ, আমার জার্নিতে একটা ফানি মোমেন্ট আছে, অনেকগুলি আছে, আই উড লাইক টু শেয়ার ওয়ান।
ওইখানে একটা গেম ছিল, হুম। পাজল ম্যাচিং এর গেম। হুম সো ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং, অ্যাট দ্য সেম টাইম এটা ও হরিফাইডও ছিল। ওকে মানে মনে হচ্ছিল কি এই পাজলটা যদি আমি এখন ম্যাচ করতে না পারি তাহলে তো আমি হচ্ছে কম্পিটিশন থেকে হচ্ছে আউট হয়ে যাচ্ছি। সো মিক্স একটা ফিলিংস ছিল। সো মানে ওই এটা ভালো ছিল। আর হচ্ছে ওই জার্নিতে যারা হচ্ছে আমার সাথে কো কলিগস যারা ছিলেন, আমার সাথে যারা পরীক্ষাতে ছিলেন, প্রোগ্রামে ছিলেন, তো ওদের সাথে না একটা গুড বন্ড ক্রিয়েট হয়েছে। এখনো যারা আমরা একসাথে জয়েন করেছি আমাদের কিন্তু একটা স্ট্রং বন্ডিং আছে। আজকেও একটা প্রোগ্রাম আছে, আমরা একসাথে জয়েন ও করব নাইস লাঞ্চে। সো আবার যারা চলে গিয়েছেন তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকে এখনো আমাদের সাথে কানেক্টেড, আর Nice. তারা ভালো ভালো জায়গাতেই আছেন, যেহেতু এই জায়গা থেকে লার্নিংটা পিক করেছেন। সো এই তো এটাই আমার Right. আমি আরেকটা কথা হ্যাঁ, share sure. করতে চাই। সেটা হচ্ছে এটা একটু ফানি, মানে আমরা হচ্ছে যে 10 জন একসাথে জয়েন করেছিলাম আমাদের এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইটার Okay. নাম হচ্ছে কলিগস ফর এভার। ওকে সো ওই কয়েকটা থেকেই যাবে গ্রুপটার। অ্যামেজিং। সো থ্যাংক ইউ সো মাচ। শুধু উমায় স্যার কাছে লাস্ট একটা শুনতে চাই যে নতুন যারা অ্যাপ্লিকেশন করবে ফর দ্য ট্যাফ ওদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার পক্ষ থেকে? নতুন যারা করবে তাদের জন্য বলবো যে যদি কনফিউশন থাকে, এটা আসলে কোনো কনফিউশন রাখার দরকার নেই। এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম এবং কোনো ভয়ের কিছু নাই। এখানে যে ট্রেনিংগুলোর কথা বলা হচ্ছে, যে বুট ক্যাম্পের কথা বলা হচ্ছে, এটা আসলে শুধুমাত্র নিজের ডেভেলপমেন্টেই কাজে লাগে। এটার জন্য অন্য কেউ এনকেশ করে না। এটা থেকে যা শিখতে পারবা, যা নিতে পারবা, এটা সব নিজের জন্য। তো ভয় পাওয়ার কিছু নাই। যদি মনে হয় যে এই জায়গায় তুমি রেডি অথবা রেডি হইতে চাও, দুই ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এটাই আমার। অলসো আমার মনে হয় যে বাংলাদেশে তো টিচিং সেক্টর, ইউনিভার্সিটি টার্সিয়ারি লেভেলের টিচিং সেক্টরে আসাটা অনেকে ভাবে যে কীভাবে যাবো, ওইটা কি। আই থিঙ্ক দ্যাটস অ্যান গেট পাথওয়ে যে ইউনিভার্সিটি টিচিং সেক্টরে বা টার্সিয়ারি লেভেল টিচিংয়ে কেমনে আসা যায়, এটার প্রিপারেশনগুলো কীভাবে নিতে হয়, রিসার্চে গ্র্যান্টস থেকে শুরু করে আদার পেডাগজিক্যাল স্কিল থেকে শুরু করে সব কিছু। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন। এতক্ষণ আমরা ট্যাফ এবং অ্যাপ্রেন্টিসশিপ জার্নিটা নিয়ে কথা বলছিলাম আমাদের প্রিভিয়াস ইয়ার ফেলোদের সাথে। সো যারা অ্যাপ্লাই করতে চান আমাদের কমেন্ট বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন দুইটারই। আমাদের 25 তারিখ পর্যন্ত পোর্টাল ওপেন আছে। সো বিফোর দ্যাট, বাট আমি বলবো যে 25 তারিখে যাওয়ার দরকার নাই, পোর্টাল ওই দিন ক্রাশ করতে পারে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন হাইপ। অলরেডি অনেক অ্যাপ্লিকেশন আসতেছে আমাদের, বাট উই এনকারেজ ইউ to apply here if you want to the next teacher. And the one line I want to finish with this line: if you want to go fast, go alone. If you want to go far, go together. So TAP journey is like we want to go far, so we want to go together. So we want to make you along with this journey. Thank you.